তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ, 20 নভেম্বর রায় ঘোষণা। নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ হল পোস্টার, ড্রোন ব্যবহারেও নিষেধাজ্ঞা, ইসির আচরণবিধি প্রকাশ। এবং জুলাই সনদ ও গণভোট আয়োজন 5 দফা দাবিতে রাজধানীতে জামায়াত সহ 8 দলের সমাবেশ দুপুরে। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রুকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 20 নভেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এ কথা জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলে। ওই দিন শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ময়মনসিংহের ফুলবাড়িয়া আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভেতরে থাকা বাসটির চালক জুলহাস দগ্ধ হয়ে মারা গেছেন। গেল রাত 3টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বাসটির ভেতরে ঘুমিয়েছিলেন চালক এবং তিনি সেখানেই পুড়ে মারা যান। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান জানান, 3 জন ব্যক্তি হেঁটে এসে 30 সেকেন্ডের মধ্যে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেওয়ার নির্দেশনা থাকছে এবার। সোমবার রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করে ইসি। এতে বলা হয়, সোশ্যাল মিডিয়া, ভোটের প্রচারে কারাকারি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের মানা, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ আসন প্রতি 20টির বেশি বিলবোর্ডে নিষেধাজ্ঞা থাকছে বিধিতে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8 দলের সমাবেশ আজ দুপুর 2টায় রাজধানীর পল্টন মোড়ে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দাবিগুলো হলো জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেইং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সবশেষ গত 7 নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। তবে স্মারকলিপি দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় মঙ্গলবার সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়ে রাখা হয়। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় 200 ফুটের ফুট ওভারব্রিজ এখন যেন এক ঝুলন্ত বাজার। মাছ, সবজি, জামাকাপড়, মানিব্যাগ, জুতা কি নেই সেখানে। ব্যস্ত এই ব্রিজটি নিয়ে প্রতিদিন প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষের যাতায়াত। সহকর্মী রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। সরেজমিনে দেখা গেছে ব্রিজের উপর প্রায় অর্ধশত দোকান গড়ে উঠেছে। ফুটওভার ব্রিজ করতে গিয়ে তৈরি হওয়া আশেপাশে নিচের অংশে তৈরি হয়েছে অস্থায়ী বাজার। পাশের র্যাম্পে সিএনজি ও রেন্টেকারের অবৈধ স্ট্যান্ড।
এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, নিয়মিত তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। জীবনের রিস্ক নিয়ে পারাপার হতে হয়, তো যেই জিনিসটা আমাদের সুবিধার্থে দিচ্ছে ওই জিনিসটাই এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে। তবে ফুটওভার ব্রিজ দখলকারীরা বলছে তাদের কারণেই মানুষের জানমালের নিরাপত্তার সুবিধা হচ্ছে না। আমরা রাত 11টা পর্যন্ত থাকি, এ পর্যন্ত মানুষের চলাফেরা করতে পারে। আমরা চলে গেলে ব্রিজে চলাফেরা করতে পারে না, ছিনতাইকারী বাড়ি যায়। কি আমরা থাকা অবস্থায় কোনো চুরি, ছিনতাই, ডাকাতি কোনো কিছু হয় না। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দখলদার মুক্ত করতে ফুটওভার ব্রিজটিতে কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাম্প্রতিককালে ডিসি সাহেব সহ আমি ওই জায়গাটা ভিজিট করেছিলাম। আমাদের কিছু পরিকল্পনা আছে যাতে আমরা সার্বক্ষণিক পুলিশ না দিয়েও স্ট্রাকচারাল কিছু চেঞ্জ করে ওখানে আমরা এই বিষয়গুলো যাতে না হতে পারে সেই ব্যবস্থা করতে। ওখানে দোকান আছে, মানুষের যাতায়াত আছে, এর মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, তাই না? তা আমরা চাচ্ছি যে ওখানে কিছু চেঞ্জ করে, স্ট্রাকচারটাকে কিছু চেঞ্জ করে, অবস্ট্রাকশন তৈরি করে ওখানে যাতে এগুলো হতে না পারে সেই ব্যবস্থাটা করতে। নগরবাসীর আশা দ্রুত ব্যবস্থা নিয়ে অন্তত ফুটওভার ব্রিজটি আবারও মানুষের হাঁটার জন্য ফিরিয়ে দেওয়া হোক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে খুনি হাসিনার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদেক কায়েম। মঙ্গলবার রান উইথ জাবি শিবিরের প্রোগ্রামে অংশ নিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন। এদিকে সকাল 6:30টার দিকে কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কোর্ট এলাকা, রায় সাহেব বাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে এটি শেষ হয়। এ সময় আবু সাদিক কায়েম বলেন, আমার মনে হয় জকসুর ভোট পেছানোর জন্য ওপর থেকে কারো ওহী নাজিল হয়েছে। কর্তৃপক্ষের কাছে আমার আহ্বান, পক্ষপাতিত্ব করবেন না। আমরা চাই না শিক্ষক বনাম ছাত্র পরিস্থিতি তৈরি হোক। জাবি শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ ও সভাপতি রিয়াজুলের নেতৃত্বে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা উপস্থিত ছিলেন। রাজধানীর নিউ স্কাটন মোড় গড়ে উঠেছে প্রযুক্তি খাতের আধুনিক বাণিজ্যিক কেন্দ্র ঢাকা কম্পিউটার সিটি। হাজারী গ্রুপের একটি যৌথ প্রকল্প হিসেবে 15 তলা বিশিষ্ট একটি আইটি প্রকল্পটি এক ছাদের নিচে প্রযুক্তি, ব্যবসা, সেবা ও উদ্ভাবনের নতুন কেন্দ্রবিন্দু হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঢাকা কম্পিউটার সিটির উদ্যোক্তাদের দাবি, এটি হবে দেশের সবচেয়ে আধুনিক আইটি বাণিজ্যিক ভবন। এখানে থাকছে রেডি দোকান ও অফিস স্পেস, যা পাওয়া যাবে ভাড়ায়, টাকা সব সাবকাবলা মালিকানা পদ্ধতিতে। পাশাপাশি উদ্যোক্তারা পাবেন ব্যাংক লোন ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ, যা তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ করে তুলবে। জানাবো সারা বাংলার খবর। ঝালকাঠি 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেছেন, দল যাকে মনোনয়ন দিবে সকলে মিলে তাকে বিজয়ী করে আনব। রাজাপুর সদ্য প্রয়াত রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, ফিরোজ আকন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদার সহ অনেকে। শরীয়তপুরে পৌরসভা জাকের পার্টির উদ্যোগে পৌরসভা মাঠে জনসভা ও র্যালি হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি বাদল কাজী ও শরীয়তপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী আজিজুল শিকদার, মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার সর্দার সহ অনেকে। টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিয়ানপাড়া গুড নেইবার্স বাংলাদেশ সখীপুর সিডিপি এই ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশ সখীপুর সিডিপির ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিডিপি চেয়ারপারসন আব্দুর রৌফ, সাংবাদিক এম সাইফুল ইসলাম শফলু, কামলা হোসেন, প্রতিষ্ঠানের হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ ক্যাম্পেইন প্রায় 2 শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
চট্টগ্রাম ৯ আসনের কোতোয়ালি থানাধীন ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মুবিন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, নগর বিএনপির সাবেক সদস্য শফিকুল ইসলাম সহ অনেকে। চট্টগ্রাম ৯ আসনের বাকলিয়া থানাধীন ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এটিএম ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব ইয়াকুব চৌধুরী নাজিমের সঞ্চালনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু সহ অনেকে। এবারে খেলার খবর। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে আয়ারল্যান্ড। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ১১৭ রান। সিলেটে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের টেস্ট ক্যাপ পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এই ম্যাচের জন্য ২ পেসার ও ৩ স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড দলে অভিষেক হয়েছে জর্ডান নীল ও কেট কারমাইকেলের। ১৯ বছর বয়সী নীলের অভিষেক হল আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে। ২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে ৪ দিনেই জিতেছিল বাংলাদেশ। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ, ২০ নভেম্বর রায় ঘোষণা। মধ্যরাতে রাজধানীর কয়েকটি স্থানে বাসে আগুন, ময়মনসিংহে দগ্ধ হয়ে প্রাণ গেল বাস চালকের। নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ হল পোস্টার, ড্রোন ব্যবহারেও নিষেধাজ্ঞা, ইসির আচরণবিধি প্রকাশ। এবং জুলাই সনদ ও গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে রাজধানীতে জামায়াত সহ ৮ দলের সমাবেশ দুপুরে।